তাদেরই একজনের ইমেল আমি পড়ছি এই মুহূর্তে। তার নাম হচ্ছে সাইমা আলী, বাসা মিরপুর 1-এ। তিনি বলছেন যে তিনি এখন স্টুডেন্ট এবং তিনি পারিবারিক কারণেই আমাদের সাথে আসতে পারছেন না, এবং তিনি যেহেতু এখনো পর্যন্ত মানে টেলিফোনেও তিনি কমফোর্টেবল না, তো তিনি SMS করেছেন, তার SMS এর ইমেল করেছেন এবং ইমেলটা আমি পড়ছি। তিনি লিখেছেন, আমাদের গ্রাম মানিকগঞ্জের দড়ি কয়রা গ্রামে করিম মল্লিক নামে একজন মাঝি ছিলেন। ওকে, এবং তিনি বলেছেন যে তিনি সাধারণত রাতের দিকে নৌকা চালাতেন। একদিন রাতের বেলা 7 জন আরোহী তাকে অনেক বেশি মূল্যে ভাড়া করে। প্রথমে রাজি না হলেও আরোহীদের নিজেদের ভেতরের আলোচনা শুনে তিনি ভাড়া নেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী এক জায়গায় নৌকা থামান এবং খেয়াল করেন আরোহীরা বেশ ঘন গাছপালার ভেতরে চলে যায়। তারা তাকে নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে বলে তারপর চলে যায়। একসময় তিনি তাদের একটি কবরস্থানের মধ্যে প্রবেশ করতে দেখেন এবং তারা একটি নতুন কবর খুঁড়তে শুরু করে। এক পর্যায়ে তারা লাশটি বের করে এবং ছিঁড়ে খেতে শুরু করে এবং এই দৃশ্যে তিনি দৌড়ে নৌকার কাছে চলে আসেন। আরোহীদের সবাই ফেরত চলে আসে এবং করিম মাঝির উদ্দেশ্যে বলেন যে যা দেখেছে তা একেবারে ভুলে যাবার জন্য, এবং তিনি বলেছেন যে কাউকে কোনো কিছু যেন, মানে তারা বললো যে কোনো কিছু যেন এই আজকে যা দেখলে সেটা যেন বলা না হয়। তিনি সেদিন রাত্রে বাসায় চলে যান এবং কাউকে এই ব্যাপারে কোনো কিছু বলেননি। পরের দিন তিনি এলাকার সবাইকে তার বাসার সামনে ডাকেন এবং অজু করে সবার সামনে বিস্তারিতভাবে বলেন, এবং সেই মুহূর্তে মানে তারপরে যেটা হয়েছিল ঘটনাটা, তিনি অসুস্থ হয়ে মারা যান। তো সেই ঘটনাটা ঘটেছিল এবং হয়তো অনেকের কাছে এটা রূপকথার মতো লাগবে বা একদম একটা ভূতের গল্পের মতো লাগবে, কিন্তু আমি নিজে এমন কিছু মানুষকে চিনি, অন্তত এমন 2 জন মানুষকে চিনি, সেই 2 জন মানুষের মধ্যে যাদের কাছ থেকে আমি এই ধরনের ঘটনা শুনেছি, যে লাশ খাওয়ার ঘটনা। এবং আমরা এর আগেও শোতে ভূত FM এই নিয়ে আলোচনা করেছি যে এরকম ঘটনা ঘটেছে, একটা বাসের মধ্যে পেছনে লাশটাকে নিয়ে কামড়ে কামড়ে খাওয়ার যে ঘটনা, এই ব্যাপারটা এর আগেও ঘটেছে। এবং এই আমাদেরকে যিনি সাইমা আলী, তিনিও এরকম একটা ঘটনার কথা জানিয়েছেন আমাদেরকে। থ্যাংক ইউ আপনার ইমেইলের জন্য। আর একইভাবে প্রতিদিনের মতো আমি বলবো যে আমাদের যারা SMS করতে চান, অ্যাকচুয়ালি এটা ভূতের ঘটনা কিনা মানে বলবো না, তবে ঘটনাটা যে একটু আশ্চর্য সেটা বলবো। মানে আপনি অবাক হয়েছেন? আমি অবাক বলবো কি, আসলে বলা যায় যে ভয় পাইছি। আচ্ছা, তো মানে অবাস্তব বলতে যদি কোনো কিছু বলা হয় যে অবিশ্বাস্য জিনিসটা এইরকম। রাইট। মানে ঘটনাটা ছিল তখন আমি কেবল ম্যাট্রিক পাস করছি। তো তারপরে আমার স্বাভাবিক গ্রামে যাওয়া হয়, গ্রামে আমার দাদা দাদি নানা নানি সবাই থাকে। তো আমার ম্যাট্রিক রেজাল্ট দেওয়ার পরে আমি তাদের ওইখানে ঘুরতে যাওয়া হয়। তো গেলাম এমন এক সময়। তো যাওয়ার পরে আমি যখন মানে গ্রামে পৌঁছাইছি, আমার গ্রামটা হলো টাঙ্গাইলে একদম লাস্টের দিকে। ওইখানে ঘটনাটা আমার দাদা বাড়ির গ্রামে। আচ্ছা। তো গ্রামটা একদম অজপাড়াবে একটা গ্রাম। তো ওইখানে মানে আমার লাইফে ওটা বলা যায় যে ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা। আচ্ছা। তো জিনিসটা এরকম ছিল যে একজন মৃত মানুষের সাথে আমার দেখা হয়েছিল বলা যায়। সে আমাকে কোম্পানি দিছিল। ঘটনাটা আমি বলেন। ঘটনা ছিল এরকম, আমি বিকেলের মধ্যে গ্রামে যেয়ে পৌঁছানোর পরে ফ্রেশ ট্রেশ হয়ে বাজারে আসলাম, সবার সাথে আড্ডা দিব এই চিন্তায়। তো যখন আমি বাজারে আসছি, বাজারটা ছিল হলো আমার দাদাবাড়ি থেকে প্রায় 8-10 কিলো রাস্তা। তো ভ্যানই চলাচল করা হয়, ভ্যানে চলে গেলাম ওইখানে চলে যাওয়ার পরে আমার সমবয়সী যারা আছে বা অন্য যারা ছিল তাদের সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে রাত্রে প্রায় 9টা 9:30টার মতো বেজে গেছে। আচ্ছা। তো গ্রামের বাড়ি বললাম তো, আমার দাদা বাড়ি পুরো অজপাড়াতে একটা। তো ওইখানে মানুষজন দেখা যায় যে মাগরিবের আজান দেওয়ার পরে তারা খাওয়া দাওয়া করে ঘুমোতে গেছে, আবার ঘুম থেকে উঠে এশার নামাজ পড়তেছে, এমন অবস্থায়। তো আমি একা আসতে মানে পথে মানুষজন বলতে নাই, ভ্যান ট্যানও তেমন একটা কিছু নাই, গাড়ি তো প্রশ্নই আসে না গ্রামের রাস্তায়। তো যখন আমি আমার দাদা বাড়ির বাজারে এসে পৌঁছলাম, তখন ঘড়িতে এইরকমই মানে 9:30 ওভার হয়েছে। তো আমি হাঁটতেছি কাঁচা রাস্তা, আকাশে আধো আলো চাঁদ, মানে 1/3 যেটাকে বলে চাঁদের, ওইরকম চাঁদ। তো কিছু দূর আগানোর পর হঠাৎ করে সামনে দেখলাম যে একটা মানে একটু দূরে একটা ছায়া দেখা যাচ্ছে, কেউ একজন দাঁড়ায় আছে একটা গাছের নিচে। তার গাছটার পাশে একটা পুল। আচ্ছা। তো আমি তার দিকে খেয়াল করার পরে এত রাত্রে এখানে কেউ একজন দাঁড়ায় আছে, কি ব্যাপার। তো আগায় গেছি, আগায় যাওয়ার পর গ্রামের মানুষ স্বাভাবিক কৌতূহল বশত যেটা করে যে কোন বাড়ি থেকে আসছে, ঠিক আছে।
তো সে আমাকে এইভাবে প্রশ্ন করছে, প্রশ্ন করার পর মানে তার সাথে কথা বলার পর সে বলতেছে যে তার বাড়ির পরেই নাকি আমাদের বাড়ি, সে আমার দাদাকে খুব ভালো মতো চেনে এবং সে আমার দুঃসম্পর্কের চাচাও হয়। আচ্ছা। তো সে বলতেছে চলো আমি তোমাকে আগায় দিয়ে আসি। তো তার সাথে আমি হাঁটতেছি, আমি তার সাথে কথা বলতেছি, সে হু হা করে উত্তর দিচ্ছে, আর কোনো কিছু না। তো আমার দাদা বাড়ির বাজার থেকে গ্রাম, মানে আমার দাদা বাড়ি প্রায় 2 কিলো রাস্তা, একদম পায়ে হাঁটা মেঠো পথ যেটাকে বলে। ওখানে কোনো ট্রান্সপোর্ট মানে সাইক্লিং করাটাও খুব টাফ। ওকে, মানে একেবারেই ভেতরের দিকে। একেবারে ভেতর দিকে, কিন্তু আশেপাশে কিন্তু খুবই মানে উন্নত, কিন্তু ওই গ্রামটা একদম ওইরকম হয়ে গেছে, ব্যাকওয়ার্ডে পড়ে গেছে, একদম এন্ড তো জেলার। যাই হোক, ওনার সাথে হাঁটতেছি, উনি অনেক কিছু বললো। কিছু দূর যাওয়ার পরে যখন মানে আমি আমাদের বাড়ির সীমানা, যেখান থেকে আমাদের বাড়ির সীমানা শুরু, আমাদের বাড়িটা অনেক বড় এরিয়া নিয়ে, তো বাড়ির সীমানা শুরু ওই পর্যন্ত যখন আসছি, সে আমাকে বলতেছে আচ্ছা তাহলে তুমি এখন যাও, আমি এই আমাদের বাড়ি। ওকে। তো সে চলে গেল। চলে যাওয়ার পরে আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যে ফ্রেশ ট্রেশ হয়েছি, দাদা এর মধ্যে ঘুম থেকে উঠছে। তখন আমার দাদা জীবিত, উনি এখন মারা গেছে অনেক বছর হলো। তো যাই হোক, উনি কথা বলতেছে ওনার সাথে, উনি হঠাৎ করে কথা বলতে বলতে ওনাকে বললাম যে আমাকে এই পর্যন্ত পাশের বাড়ি এক চাচা আগায় দিয়ে গেছে। তো বলছে কে? তো আমি বললাম যে গফুর চাচা নাম ওনার। তো বলতেছে গফুর? কোন গফুর? দেখতে কেমন? তো আমি তার বর্ণনা দেওয়ার পর সে বলতেছে যে না, এটা তো হয় না। কিভাবে? মানে উনি ওনার গ্রাম্য ভাষায় বলতেছে, আমি এটা বলতে চাচ্ছি না। না, ঠিক আছে। তো যাই হোক, তো আমি একটু হইলাম, কি ব্যাপার, এটা বলতেছে কেন আমার দাদা? তো আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি তারা জোরাজোরি করতেছি, বলেন কি হয়েছে? অবশ্যই কিছু একটা হয়েছে, কোনো খারাপ মানুষ নাকি, আমার তো কিছু বলে নাই বা কিছু করে নাই। তো সে বলতেছে না, তা না তো, ও তো গত 2 মাস আগে মারা গেছে। তো আমি তারপরে একদম থার্ড, যে কিভাবে সম্ভব এটা, হাউ ইট পসিবল? সেই রাতে আপনি ঘুমাতে পেরেছিলেন? না, সে রাতে আমি ঘুমাতে পারছি, এটা ঠিক আছে, কিন্তু আমার মানে রাতে ঘুমটা মনে হয় খুব একটা ভালো হয় নাই আমার। পরে স্বপ্নে বা সামনাসামনি কোনো সময় সেই না, এরকম কিছু হয় নাই। তো তারপরের দিনের বেলা আমি এটার পিছনে মানে খোঁজ খবর নিছি যে আসলেই কিনা, আসলেই লোক কিনা। যে বাড়িটা দেখেছি ওই বাড়িটাতে গেছি, খোঁজ খবর নিছি। আমার অ্যাকচুয়ালি মানে ভয় বলতে যে জিনিসটা, ওইটা আমার মধ্যে নাই। আচ্ছা। তো আপনার হয়তো বা খেয়াল আছে, আপনি যেদিন আমাকে কল দিছেন সেদিন আপনাকে আমি বলতেছিলাম যে আমি এখন গ্রামের রাস্তায় আছি, ঘুরতেছি আমার গ্রামে, সেটাই রাতের বেলা, প্রায় রাতের 11টার মতো বাজে তখন। একা ঘুরছিলেন। এবং এই গ্রামে যে গ্রামটার কথা আপনি বলছিলেন এবং এখনো বলছেন, সেই গ্রামটাতে কি এরকম ধরনের ঘটনা কি অনেক ঘটে, বা এরকম প্যারানর্মাল ঘটনা যেগুলো আছে? আমি আরেকটা ঘটনা শেয়ার করতে সাথে আজকে বলার জন্য যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে 3 থেকে 4 বছর আগের ঘটনা। আমরা যে এই বনশ্রীতে একটা বাসায় ভাড়া থাকতাম আর কি। তো সেই বাসাটা ছিল হচ্ছে 4 তলা। আচ্ছা। তো মানে হঠাৎ কমপ্লেইন আসে, মানে নাইট গার্ডদের কাছ থেকে এই কমপ্লেইনটা আসে দারোয়ানদের কাছে, যে তারা নাকি এই ছাদের উপরে ঠিক 2টার পরই আর কি, ফার্স্ট একটা নাইট গার্ড এই জিনিসটা কমপ্লেইন করে। 2টার পরে তারা এরকম দেখে যে একজন মহিলা ছাদে দাঁড়িয়ে আছে, বা সে হাঁটাহাঁটি করছে পুরা ছাদ জুড়ে। আবার মাঝে মাঝে এরকম দেখে যে তিনি ছাদের রেলিং এর উপর বসে পা নাড়াচ্ছে। আচ্ছা। তো এই জিনিসটা প্রথমে একজন নাইট গার্ড দেখে, তো ওই ব্যাপারটা দেখে উনি সাথে সাথে দারোয়ানকে জানান। বাট দারোয়ানকে জানানোর পর দারোয়ান ব্যাপারটা খুব একটা কানে তুলেননি। তো উনি তখন রেগে যান যে এটা কি হচ্ছে, মানে আমি দেখতেছি। বাট দারোয়ানকে সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে আসেন, আপনিও আসেন আমার সাথে দেখেন। বাট দারোয়ান যখনই আসে তখন দেখে কি যে ওই জিনিসটা নাই ছাদে। তো পরবর্তীতে 2 থেকে 3 দিন পরে ওই নাইট গার্ড প্ল্যান করে আসেন যে মানে উনি যখন এই জিনিসটা দেখবেন, সঙ্গে সঙ্গে আরো যত নাইট গার্ড আছে পুরো বনশ্রীর মধ্যে সবাইকে একসাথে ডেকে নিয়ে আসবেন সামহাউ। তো উনি এই প্ল্যানটা করার জন্য, তো উনি সাথে হয়তো কোনো ব্যবস্থা রেখেছিলেন, মোবাইল টোবাইল। তো উনি এই জিনিসটা দেখেছিলেন রাত্রেবেলা 2টার পর, আবার সে একই অবস্থায় দেখেছিলেন যে ওই মহিলাটা রাস্তা ছাদে দিয়ে হাঁটছে। উনি তখন সঙ্গে সঙ্গে সব নাইট গার্ডকে ডেকে নিয়ে আসেন এবং তারা সবাই লুকায় ছিল আর কি, মানে যাতে ওই জিনিসটা ওদের দেখতে না পারে। আচ্ছা। পরে আমাদের বাসার ঠিক পিছন দিয়ে ওনারা এসে দারোয়ানকে বিষয়টা জানান। পরে দারোয়ানও বাসার পিছনে দাঁড়িয়ে বিষয়টা দেখেন যে একটা মহিলা আসলেই হাঁটছে। আর মহিলাটার মানে ড্রেস আপটা একটু ডিফারেন্ট, মানে ওনার চুল ছিল খোলা, প্লাস উনি মানে একটু লম্বা টাইপের। এরপর ওনার শাড়িগুলো কেমন জানি মনে হচ্ছে যে একেবারে ছেড়ে ছেড়ে হাঁটছে, লাল শাড়ি পরা।
তো মানে এক কথায় উইয়ার্ড, জিনিসটা দেখলে যে কেউ ভয় পাবে। তো সঙ্গে সঙ্গে করে কি ওনারা সবাই মিলে ছাদে চলে যায় জিনিসটা দেখতে, আসলে কি জিনিসটা কি। তো ছাদে গিয়ে মানে নর্মালি যা হয় সবাই এই জিনিসটা কিছু দেখতে পারেনি। তো এই বিষয়টা পরবর্তীতে আমাদের জানানো হয়, মানে পরের দিনই আর কি, দারোয়ান আমাদের সব চারতলায় যারা আমরা ছিলাম পুরো বাসায় সবাইকে জানায়। তো জানানোর পর সবাই ব্যাপারটা মানে খুব একটা কেউ সিরিয়াসলি নেয়, কেউ সিরিয়াসলি নেয় না। তো আমাদের মধ্যে কয়েকজন আঙ্কেল ছিলেন, তো তারা বললেন যে আচ্ছা ঠিক আছে আমরা হুজুর নিয়ে আসবো, দেখি ব্যবস্থাটা কি করা যায়। তো এরপর একজন হুজুর নিয়ে আসা হয়। তো উনি এরকম পুরো বাসাটা চেক করেন, ছাদও গিয়ে দেখেন, দেখে টেকে চলে যান। মানে কোনো লাস্ট ফাইনালি উনি কোনো অ্যান্সার সলিউশন দিতে পারেননি। কোনো সলিউশন দেয়নি, চলে যান। পরবর্তীতে ওনার সাথে যোগাযোগ করা হয় যে কি ব্যাপার, আপনি তো কিছুই বললেন না, আপনি বললেন যে পরবর্তীতে এসে জানিয়ে যাবো কি করছি আমি। তো উনি তখন বললেন যে আসলে আমি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না। আচ্ছা আচ্ছা। তো মানে ওনার এই কথাটা শোনার পর আমাদের বাসার সবাই তখন একটু আতঙ্কিত হয়ে যায় যে আসলেই হয়তো ব্যাপারটা সামথিং আনইউজুয়াল। তো এই বিষয়টা হওয়ার পর মানে ছাদে এরপর আবার আরেকটু ভিন্ন টাইপের ঘটনা ঘটতে থাকে। ছাদে চারতলায় যাওয়া কি ছিল, বিল্ডিংটা ছিল চারতলা, দ্যাটস ওয়াই চারতলায় শব্দটা বেশি আসতো। ওরা এরকম শুনতে পায় যে ছাদে কেউ দৌড়াদৌড়ি করছে রাত্রেবেলা, এবং নাইট গার্ডরা ওই জিনিসগুলা প্রায় দেখতো। বাট এটা দারোয়ানদের জানানোর পরে দারোয়ান বলতে কি আপনাদের এটা বিষয় নিয়ে মাথা খাওয়ানোর দরকার, এটা আমাদের ব্যাপার। তো এরকম ছাদে দৌড়ানো শব্দ আসতো, প্লাস হচ্ছে ছাদে আমাদের টিন ছিল, ওই টিনের উপর মানে লাফালাফি করলে যেরকম শব্দ হয় সেরকম টাইপের শব্দ আসতো। এরপর আবার পিলারের আমাদের ছাদের যে পিলার গুলা ছিল ওইটার উপর রড ছিল এক্সট্রা গুলো, তো ওই রড গুলা একসাথে যদি কেউ টেনে জোরে টেনে ছেড়ে দেয় যেরকম শব্দ হবে, অনেক জোরে শব্দ হবে। এই শব্দ নাকি অনেকেই পেয়েছে চারতলায়, যদি আমরা পাইনি, আমরা ছিলাম দোতলায়। তো এই বিষয়টা নিয়ে তখন খুব বেশি হুলস্থুল লেগে যায়। চারতলা যেসব আঙ্কেল আন্টিরা ছিলেন সবাই মিলে সবাই মিলে একটা মিটিং ডাকলেন আমাদের বাসায় সবাই যারা ছিল। তো ওই মিটিং এ লাস্টলি ডিসিশন নেওয়া হয় যে আমরা ভালো একজন হুজুরকে আনবো, যেহেতু এটা মানে প্যারানর্মাল একটা ব্যাপার, কোনো সায়েন্টিস্ট এগুলো কোনো সলিউশন দিতে পারবো না। সো একজন ভালো হুজুরকে আনবো। তো এখন ভালো হুজুর খোঁজার জন্য এক একজন মানে বললেন যে ওকে ঠিক আছে আমি দেখতেছি। তো ঘটনা ঘটলো হচ্ছে আমাদের চারতলায় এক ফ্যামিলি থাকতো। তো ওই ফ্যামিলিতে মেম্বার ছিল দুইজন ভাই ছিল আর কি, আমরা বড় ভাই বলতাম। তো ছোট যে ভাইটা মানে দুই ভাই অ্যাকচুয়ালি এসব বিষয়ে খুব একটা পাত্তা দিত না, আমরা ইয়াং স্টুডেন্ট ছিলেন। তো ওনারা এই বিষয়টা শোনার পর বলেন যে মানে এরকম ইয়া করেছিলেন যে না এটা আমরা বিশ্বাস করি না। তো এট লাস্ট হয় কি যে একদিন মানে ওনারা রাত জেগেছিলেন আর কি, দুই ভাই এক রুমেই থাকতেন, রাত জেগেছিলেন। তো এরকম একটা মানে ওনার শব্দ পাচ্ছিলেন যে ছাদের মধ্যে কেউ দৌড়াচ্ছে। তো ছোট ভাইটা বললেন যে আমি শিওর এটা হয়তো আমাদের বাসার কোনো ছেলে বা পাশের বাসার হয়তো কোনো ছেলে এরকম ফাইজলামি করতেছে, বা আমাদের বাসার কেউ একজন হয়তো এরকম ফাইজলামি করতেছে, আজকে ওর খবর আছে, আমি কিছু একটা করে বসবই। তো এই জিনিসটা যখন আস্তে আস্তে প্রকট হতে থাকে, মানে আর কেউ শুনিনি ওদের বাসার, সবাই ঘুমিয়েছিলেন তখন, মানে শব্দটা যখন আরো জোরে আসতে থাকে তখন উনি মানে ওনার বড় ভাইয়ের কাছ থেকে পারমিশন না নিয়ে উনি একা একা চলে যান ছাদে। উনি কিছু একটা আজকে করবেনি, উনি শিওর যে এটা হয়তো কোনো মানুষই করছে। আচ্ছা। তো ওনার বড় ভাই ওনাকে তখন খোঁজাখুঁজি শুরু করেন। ওনার বড় ভাই তখন ছিলেন না, মানে যখন উনি গেছেন ছাদে তখন উনি দেখেন নাই আর কি উনি কই গেছেন, খোঁজাখুঁজি শুরু করেন উনি কই। পরে উনি চিন্তা করলেন যে যেহেতু আমাকে বসে ছাদের এই ব্যাপারটা হয়তো ছাদে থাকতে পারে। পরে ছাদে গিয়ে দেখেন মানে খুবই উইয়ার্ড একটা ব্যাপার যে উনি মানে আমরা ছাদে ইয়া ছিল রিং ছিল আর কি ঝোলার। তো আমরা মানে মানুষজন বলে যে লম্বা হয়, হ্যাঁ ওইটাই। তো আমরা এরকম ঝোলার জন্য রিং ছিল আর কি ছাদে। তো উনি দেখেন যে মানে ছাদের দুই রিং এর মধ্যে ওই লোকটা দুই পা ঢুকানো অবস্থায়, উল্টা অবস্থায়, পা দুইটা দড়ি দিয়ে টাইট করে বাঁধা, উল্টা অবস্থায় উনি অজ্ঞান হয়ে আছেন। উনি এটা দেখে রাত্রেবেলা চিৎকার দেন। ওনার চিৎকার শুনে ওনার বাসা থেকে সবাই চলে আসেন, ইভেন আমাদের ফ্যামিলি থেকেও মানে সবাই হুলস্থুল অবস্থা। পরে ওনাকে নিয়ে ছোট ভাইকে আর কি বাসায় নিয়ে আনা হয়। বাসায় আনার পর ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়, বাট মানে দেখা যাচ্ছে যে মানে উনি পুরোপুরি অজ্ঞান, ওই দিন ওনার জ্ঞান ফিরেনি। পরের দিন ওনাকে কে জানি এসে, আমার ঠিক মনে হয় ডক্টরই মেবি, উনি এসে আর কি মানে ট্রিটমেন্ট দিয়েছেন। এট লাস্ট উনি 2 থেকে 3 দিন পর যখন সুস্থ হয়েছেন তখন আমাদের বললেন যে মানে
উনি যা দেখেছেন ছাদে যাওয়ার পর উনি দেখেন যে মানে একটা মহিলা দাঁড়িয়ে আছে। মানে ওই মহিলাটার মানে আমরা ওই দারোয়ানে যেরকম বর্ণনা দিয়েছে সেরকম টাইপেরই একজন পুরোপুরি মহিলা সেরকম দাঁড়িয়ে আছেন। অবস্থা, কিন্তু ওই মহিলাটা উল্টা দিকে দাঁড়িয়েছেন, দ্যাটস ওয়াই উনি ফার্স্টে ওনার চেহারাটা দেখতে পারেননি। তো উনি যখন হকি স্টিক ওনার হাতে ছিল, তো উনি রাগী মাথায় বলতেছেন যে আপনি এখানে কি করতেছেন, এখানে আপনার নাম কি, সেই হ্যান ত্যান। তো মহিলা কোনো অ্যান্সার দিচ্ছিল না। পরে ওই মানে ছেলেটা মানে বললো যে আপনি যদি কথা না বলেন আমি কিন্তু এখন আপনার গায়ে হাত দিতে বাধ্য হব। তো ওই মহিলাটা তখন সঙ্গে সঙ্গে বললো নাকি যে তুই এখান থেকে যা। এই কথাটা উনি শোনার পর মানে ওনার ভয়েসটা আবার নাকি ছেলেদের মতো এরকম ছিল। তো উনি শোনার পর ভয় পেয়ে গেছেন। তখন মানে নরম কণ্ঠে বলেন যে আপনি কে? তো উনি বলেন তুই এখান থেকে যা, তোর ভালোর জন্য বলতেছি। তো উনি মানে বলতেছে আচ্ছা আমি চলে যাবো, বাট আপনি এরকম করতেছেন কেন, আপনি কে বা কোথা থেকে এসেছেন? তখন ওই মহিলা আর কি মানে ওনার দিকে মুখ ফেরায় উনি যেটা আমাদের বললেন, এই ছোট ভাই উনি বললেন যে ওই মহিলাটার চেহারা মানে কুষ্ঠরোগীর যেমন অবস্থা থাকে, অনেক গুটি গুটি অবস্থা থাকে মুখে, কাটা কাটা এরকম, কাটা কাটা পুরা সেরকম অবস্থা, চোখটা পুরোপুরি লাল এরকম। উনি এই জিনিসটা দেখেছেন, ওইটা দেখার পর উনি এখানে পুরোপুরি অজ্ঞান। পরে কি হয়েছে আমি জানি না যে আপনি জানেন কিনা যে পজেস যারা হয় তাদের এরকম মানে চেহারাটা এরকম হয়ে যাবে, একটু সাদা টাইপের, একটু মানে জায়গায় জায়গায় এরকম আঁচড়ের দাগ, কাটা কাটা মানে এরকম ধরনের। আমি শিওর না, আমি জানতাম না। তো যাই হোক, তো উনি আমাদের এটা বলেন, এখন উনি ওটা দেখার পরে ওইখানে পুরোপুরি সেন্সলেস হয়ে যান। এরপর ওনার কি হয়েছে বা উনি কিভাবে এখানে ঝুলানো অবস্থায় ছিলেন ওটা উনি জানেন না। এই ছিল শুধুমাত্র তার এইটুকু মনে আছে যে শেষ মুহূর্তে মহিলার সাথে তার এই কনভারসেশনটা হয়েছিল লাস্টে। ওকে, ভেরি ইন্টারেস্টিং। এবং আমার মনে হয় যে অনেকের কাছেই এই ঘটনাটা বেশ উদ্ভট লাগবে, এবং সত্যি আপনারা যারা ছাদে দুপধাপ শব্দ পান তারা নিশ্চয়ই এতটা সাহস করবেন না, অন্তত আমি এই কাজটা করবো না। আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, ওই ঘটনার পর থেকে আমাদের বাসায় ডিসিশন নেওয়া হয় যে কেউ সন্ধ্যার পর থেকে ফজরের কিছুক্ষণ পরে রাত পর্যন্ত তোমরা কেউ ছাদে যাবো না, দরকার নেই ছাদে যাওয়া। মানে আপনারা এখনো সেই ভয়টা নিয়েই রেগুলার আপনাদের করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনাদেরই পাঠানো আরো একটি ঘটনা আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই, এবং এই ঘটনাটাও যথেষ্ট ভয়ঙ্কর। যিনি লিখেছেন তিনি লিখেছেন যে আমার নাম শাহরিয়ার আরাফাত। অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা আমার না, আমি এক্সপিরিয়েন্সটা শুনেছি আমার এক কাজিনের কাছ থেকে। ঘটনাটা আমিও ফার্স্টে বিলিভ করতে পারিনি, বাট অ্যাকচুয়ালি ট্রু তখনই বুঝলাম যখন আঙ্কেলের কাছ থেকে শুনলাম। ঘটনাটা যে জায়গায় ঘটেছিল সেটা ঝিল বাংলা, আচ্ছা একটা সুগার মিলের কথা বলেছেন তিনি, এবং সেটা একটা রেল লাইনের পাশে, এবং এক সারিতে কয়েকটা পাম ট্রি ছিল সেখানে। আর স্টেশনে লোকেরা বলতো যে ওই জায়গাটা ভালো না, এই কারণে কেউ খুব একটা যেত না সেই জায়গাটায়, এবং এই জায়গাটা অ্যাভয়েড করার জন্য মানুষ গ্রামের ভেতর দিয়ে ঘুরে যেত। আর রাত হলে তো কথাই নাই, কেউ আর ওই পথ মারতো না। এবং একটা দিন যেটা হলো সেটা হচ্ছে একজন মানুষ সে বাড়ি ফিরছিল কাজ শেষ করে, এবং সেই মানুষটির নাম ছিল হচ্ছে রতন মিয়া, এবং এটা তার নিক নেম ছিল। সে যখন ফিরছিল সেই দিনটি ছিল থার্সডে, এবং এটা প্রায় রাত 12টার দিকে হবে। তাড়াতাড়ি হবে ভেবে সে সেই পথটা দিয়েই বাসায় ফেরার সিদ্ধান্ত নিল, এবং তার একটু ভয়ও লাগছিল, বাট সে বাসায় ফিরে গেল কোনো ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই। পরদিন ভোরবেলা পিয়ন তাকে একটা পার্সেল দিয়ে যায়। সেদিন কিন্তু রাত্রিবেলা তার কিছুই হয় নাই, সে ওই রাস্তা দিয়ে এসছে এবং সে নিরাপদেই বাসায় পৌঁছেছিল, এবং পরের দিন তার কাছে একটা পার্সেল আসে। এবং রতনের বিয়ে ঠিক হয়েছিল সেই রতন মিয়ার, এবং তার কোনো একটা লেটার অথবা পার্সেল এরকম কিছুটা আসার কথা ছিল। সো রতন স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে খুব খুশি হলেন যে তার পার্সেলটি চলে এসছে। বাট সে যখন পার্সেলের বাক্সটি খুললো তখন সে অড এবং খুবই 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 অড কিছু পেয়েছিল, এবং সে দেখলো যে হি স দ্যাট দ্য বক্স is full of blood, বুঝতেই পারছেন। এবং এই ব্লাডের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে সেটা নোটিস করার মতো। সেটি হচ্ছে যে তিনি দেখলেন যে দুইটা পাখা, মানে হি স 2 wings of a bird in the blood, এবং ইটস লাইক পাখির পুরা শরীরটা পাখা থেকে আলাদা করলে পাখনাগুলো যেমন দেখাবে ঠিক সেই রকম, কিন্তু পাখনাগুলো রক্তাক্ত না, বরং রক্তাক্ত না থাকে সেটা একদম শুভ্র সাদা ছিল। ইনস্ট্যান্টলি রতন সেন্সলেস হয়ে গেল। স্বাভাবিক, এই ঘটনার পরে কেউ আর জেগে থাকতে পারেন না, সংজ্ঞা হারাবেন সেটাই স্বাভাবিক। এবং তারপর থেকে তার খুব জ্বর আসে,
মেডিসিন বা ড্রাগ কোনো কিছু তার কাজ হলো না। বড় হুজুর দেখানো হলো, কিন্তু তিনি কোনো সলিউশন দিতে পারলেন না। খালি বললেন যে দুষ্টু জিনের আসর পড়েছে। রতনের জন্য যে পার্সেলটা আসার কথা ছিল 2 দিন পর আসলো। এভরিথিং ওয়াজ ফাইন, বাট রতনের যেটা হয়েছিল সেটা হচ্ছে যে রতনের শরীর দিন দিন খারাপ হতে থাকলোই, এবং সে হি টোল্ড দ্য হোল ম্যাটার টু হিজ ফ্যামিলি মেম্বার্স, এবং কেউ তাকে হেল্প করতে পারেনি সেই মুহূর্তে, এবং সে কাউকে সেই ব্লাডের বাক্সটা দেখাতে পারে নাই, মানে দেখায় নাই আর কি। দুঃখজনক হলো সত্যি যে এই ঘটনা, সেদিন রতন ঠিকভাবেই বাড়ি পৌঁছেছিল। তার কয়েকদিন পরে মানে তার পরের দিন থেকে সে অসুস্থ হতে শুরু করেছিল, এবং ডাক্তার কবিরাজ যাই বলেন না কেন কোনো কিছুতে সে সুস্থ হচ্ছিল না। এবং আনফর্চুনেটলি ঠিক ঘটনা 7 দিন পরে সেই একই সময়, সেই থার্সডে 11:40 থেকে 11:50 এর মধ্যে সে মারা যায়। সো এই হচ্ছে ঘটনা, এবং এই ঘটনাটা রতনকে পথ মারাতে বলেছিল সাধারণত একটু শর্টকাট হবে ভাবে সে তার জীবনের ঝুঁকি নিয়েছিল, সে তখন বুঝতেও পারেনি। এবং সেটা হচ্ছে আরো ভয়ঙ্কর ঘটনা হলো মৃত্যুর সময় তার পুরা শরীরটা অ্যাবনর্মালি লাল হয়ে গিয়েছিল, এবং তার মৃত্যুর 5 ঘন্টা পরেও তার নাক দিয়ে অনেকখানি তাজা রক্ত বের হয়ে যায়। সুতরাং বুঝতেই পারছেন ঘটনাটা যথেষ্ট রকমের ভয়ঙ্কর। এনিওয়েজ, এরকম ঘটনা নিশ্চয়ই আপনাদেরও আছে, এবং সেই ঘটনা যদি থাকে তাহলে আমাদের SMS করতে পারেন। আর SMS করার নিয়মটি হচ্ছে